মা মরা মেয়ে মায়াবতীর উপর নজর পড়ে গ্রামের অত্যাচারী জমিদারের ছেলের। সেই পাষণ্ড জমিদারের ছেলের কবল থেকে কোনো মেয়ে বউ আর ফিরে আসে না। তারা কোথায় যেন হারিয়ে যায়। কিন্তু মায়াবতী তো এভাবে হারিয়ে যেতে চায় না। ও যে বীরজুকে ভালোবাসে, বিয়ে করে ওর সাথেই সংসার করতে চায়। উপায়ন্তর না দেখে বীরজু রুক্মিণী দেবীর মন্দিরে নিজের রক্তে রাঙিয়ে দেয় মায়াবতীর সিথি। তাড়াহুড়োতে মাকে কিছুই জানায়নি সে। মায়ের অনুমতিটুকু নিয়ে মায়াবতীকে নিয়ে যাবে নিজের সংসারে, কথা দেয় বীরজু। কিন্তু বাড়ি ফেরার পথে জমিদারের লেঠেলরা তুলে নিয়ে যায় মায়াবতীকে। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েক দশক। শহরের নামকরা ইন্ডাস্ট্রিয়ালিস্ট অংশুমান রায়ের পুত্র বিজয়নের সঙ্গে ময়ূরাক্ষীর বিবাহ বাসর অনুষ্ঠিত হচ্ছে এক পোড়ো বাড়িতে। ডেস্টিনেশন ম্যারেজ থিম রাখা হয়েছে সেকালের বিবাহ আসর। এখানেই বড় বেশি বিজয়নকে দেখে চমকে ওঠে মায়াবতী। বীরজুর জন্য তার প্রতীক্ষা যে মৃত্যুর পরেও আবহমান। তারপরে কি হবে ওদের তিনজনের ভবিতব্য? মায়াবতী কি আদেও ওর বীরজুকে অন্য কারো হতে দেবে? গল্প পাঠ ও গল্পের সূত্রধার আমি ব্রতদীপ। মায়াবতীর চরিত্রে বর্ণিশা ও অন্যান্য চরিত্রে প্রদীপ্ত, বর্ণিশা, সাগ্নিক, পিয়ালি, পার্থ, গৌতম, মৌ, সৌরভ, সায়র, বুবাই, পূজা, শিউলি, বর্ষা, সায়র ও অভিযান। শুরু হচ্ছে আজকের বিশেষ গল্প, অলৌকিক ঘটনার প্রেক্ষাপটে রচিত এক ভৌতিক কাহিনী, মায়াবতী। শেষ দুপুরের এই নিস্তব্ধতা বড্ড ভালো লাগে মায়াবতীর। প্রায় দিনই তাই জল ভরার জন্য এই সময়টাকেই বেছে নেয় মায়া। নিস্তরঙ্গ পুকুরের জলে মায়াবতীর টলটলে মুখের ছবি পড়ে। সেদিকে উদাসভাবে তাকিয়ে থাকে। বাপটা ওর এই সময় জল নিতে আসাটা একদম পছন্দ করে না, বলে দিনকাল খারাপ। তা কথাটা একেবারে ফেলনাও নয় অবশ্য। তবুও এই সময়টা পুকুর পাড়ে না এসে থাকতে পারে না মায়া। বাপমের সংসারে রান্নাবান্না, বাড়ির সব কাজ তো ওকেই করতে হয়। সমস্ত কাজ সেরে পুকুরের জলে শরীরটাকে একটু শীতল করে রান্না খাওয়ার জল ভরে একেবারে বাড়ি ফেরে মায়া। আসলে সারা দিনমানে এটাই ওর একমাত্র নিজস্ব সময়। এই সময়টাতেই ও একটু নিজের দিকে তাকাবার ফুরত পায়। এই সময় ও নিজের মনে কত কিছু ভাবে, নিজের সাথে নিজেই কত কি কথা বলে। ইদানিং বাপটার শরীরটা ভালো যাচ্ছে না। ওদিকে বীরজুটাও এখনো পর্যন্ত ওদের সম্পর্কের কথাটা ওর বাড়িতে জানাতে পারেনি। বীরজু নামটা মনে পড়তেই মায়ার গালে শরমের লাল ছোপ পড়ে। পুকুরের জলে নিজের লজ্জায় রাঙা মুখ দেখে নিজেই হেসে ফেলে মায়া। আবার বাপটার কথা মনে পড়তেই মনের মধ্যে এক রাশ মেঘ জমে। ওর বিহা হয়ে গেলে মানুষটা একা একা কেমন করে থাকবে কে জানে। বস্তুত নিজের মনের উথাল পাথাল সমস্যা আর তার সমাধান খুঁজতেই বুঝি এই সময় এখানে আসে মায়া। ওদিকে সূর্য প্রায় পাটে যেতে বসেছে। বাড়িতে ওর বাপও ওর পথ চেয়ে বসে আছে। কলসিতে জল ভরে দ্রুত বাড়ির পথ ধরে মায়াবতী। তবে বাড়ির কাছাকাছি পৌঁছতেই হুমকে দাঁড়িয়ে যায় মায়াবতী। ওদের ঘরের সামনে একটা পালকি দাঁড়িয়ে আছে। এই পালকি কার তা বিলক্ষণ জানে মায়া। ভয় যেন ওর শরীরটা ছেড়ে দেয়, মাথাটা এইসব টাল খেয়ে যায়। তবুও দ্রুত নিজেকে সামনে নিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে পড়ে। কিন্তু এইভাবে কি ও নিজেকে আড়াল করতে পারবে? আর কার কাছ থেকেই বা আড়াল করবে নিজেকে? যার থেকেও নিজেকে আড়াল করতে চাইছে তার নজর পড়েছে বলেই না এই পালকি এসে দাঁড়িয়েছে ওদের দৌড়ে। চোখ ফেটে জল আসে মায়াবতীর। না জানি ওর অসুস্থ বাপটার সাথে ওরা কেমন ব্যবহার করছে। অথচ মায়াবতী যে ছুটে গিয়ে বাপটাকে আড়াল করে দাঁড়াবে সেই উপায়ও তো আর নেই। ও তো জানে এই পালকি আসলে ওর খোঁজেই এসেছে। সেক্ষেত্রে এখন ওখানে গিয়ে পড়া মানেই জেনে বুঝে বাঘের মুখে যাওয়া। কিছুক্ষণের মধ্যেই অবশ্য পালকিটা চলে যায়। তবু আরও বেশ কিছুক্ষণ ওখানেই লুকিয়ে থাকে মায়া। বলা তো যায় না, ওই শয়তানরা হয়তো কাছে পিঠেই কোথাও ওঁত পেতে আছে। ওকে দেখতে পেলেই ছো মেরে তুলে নিয়ে যাবে ওকে। এদিকে মানভূম অঞ্চলের পাহাড় ঘেরা এই গাঁয়ে সাঁঝের আধার নেমে আসছে দ্রুত।
তড়িগড়ি ছুটে এসে ঘরের দরটা শক্ত করে বন্ধ করে দেয় মায়া। অবশ্য ওই শয়তানের লাঠি আলতের এক ধাক্কাতেই যে এই পলকা দ্বার ভেঙে যেতে পারে তাও তো বেশ জানিও। তবুও বুঝি সব মানুষই নিজের ঘরের দৌড় বন্ধ করে দিলেই এক ধরনের নিরাপত্তা বোধ করে, ভাবে বুঝি আর কোনো ভয় নেই। মায়ার পায়ের শব্দ পেয়ে মুকিয়ে ওঠে অসুস্থ মানুষটি। লোকটির মুখের কসবে লবণাক্ত শোণিত ধারা চুইয়ে পড়ছে, চোখের পাশে কালশিটে পড়েছে। বোধহয় ওই পাষণ্ডদের কথার অবাধ্যতা করেছিল, এ তারই শাস্তি। বাপু, বাপু গো, তুই কি ওরা এমন করে মাইরেছে বাপু? আর আমি তোর বেটি হয়েও তোকে বাঁচাতে লানলি। হে ভগবান, কেন আমাকে তুই বেটা ছেলে কইরে জন্ম দিলি নাই? তবে তো আজ আমি উয়াদের টুটি চিপে মরাই দিতি। অন্ধকারে ধকধক করে জ্বলে ওঠে মায়াবতীর চোখ, যেন কোনো চোট খাওয়া আহত বাঘিনী। এ বেটি, ওরা কালকে তোকে তুই পলাইছা বেটি, যা পলা এখান থেকে, অনেক দূরে চইলে যা, কেনে যা যা। বৃদ্ধ দুহাত দিয়ে ধাক্কা মেরে সরিয়ে দিতে চায় নিজেদের হৃদয়ের কলিজাকে। বোধ করি মেয়েকে দূরে, অনেক দূরে সরিয়ে দিতে চাইছেন বৃদ্ধ, কিন্তু মায়াবতী বেশ ভালোই জানে ও এখান থেকে পালিয়ে গেলে ওরা ওর বাপটাকে কিছুতেই ছাড়বে না। না, জান লিয়ে লিবে কুয়ারা বাপু তোর, আমি তোকে ছাড়ি যাব না। জোর গলায় কথাটা বললেও নিজেকে বড্ড অসহায় বলে মনে হয় মায়াবতীর। কেউ কি আছে এমন যে এই আসন্ন বিপদ থেকে ওদের রক্ষা করতে পারে? হঠাৎ করে বিদ্যুৎ ঝলকের মতো বীরজুর কথা মনে পড়ে ওর। এতক্ষণ নিজের মৃত্যু পরোয়ানা পেয়ে বুঝি বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে গিয়েছিল। এখন একটু ধাতস্থ হয়ে ও বাড়ির পেছনের দরজা খুলে ওই অন্ধকারে ছুট লাগায়। বুধুয়াকে দিয়ে খবর পাঠায় বীরজুকে। হে বুধুয়া, তুই যা ও বিজুকে খবর তো দে কেনে, ওকে বলিস ও তুরান যেন রক্ষিণী মায়ের মন্দিরে মোর সাথে ভেট করে। আমি ওখানে থাকবো। যা, দেরি তো করিস না, ছুটটা যা। মায়াবতীর বার্তা নিয়ে বুধুয়া ছোটে বীরজুর কাছে। রুক্মিণী দেবীর সামনে নিজের রক্তে বীরজু রাঙিয়ে দেয় মায়াবতীর সিথি। ওদের এই বিয়ের সাক্ষী থাকে মধ্যজামের চাঁদ আর স্বয়ং মা রুক্মিণী। মায়াবতীর গভীর আয়ত চোখের ঝিল দুটি ভরে ওঠে টলটলে জলে। মায়াবতীর চোখের জল দেখে কেমন যেন টনটন করে ওঠে বীরজুর বুকটা। সে তার উষ্ণ ঠোঁট দিয়ে শুষে নিতে চায় মায়াবতীর চোখের জল। মুহূর্তের লজ্জায় মায়াবতীর সারা শরীরের রক্ত যেন এসে জড়ো হয় ওর গাল দুটিতে। বীরজুর চওড়া বুকে মুখ লুকায় মায়াবতী। মায়াবতীর সিথির রং লাগে বীরজুর বুকে, ওদের সোহাগের প্রথম চিহ্ন। মায়াবতী আর কিছুতেই বীরজুর থেকে আলাদা হতে চায় না, কিন্তু এই মুহূর্তে অন্য কোনো উপায়ও তো নেই। অনেক কষ্টে বুঝিয়ে সুজিয়ে মায়াবতীকে রাজি করে বীরজু। তুমি এখন ঘরকে যা মায়া, আমি কসম খাচ্ছি কাল সকাল হলেই আমি তোর বাপুকে বলে তোকে আমার ঘরকে নিয়ে যাব। হ্যাঁ, তার আগে আমাকে একবার মায়ের লগে কথা করতে হবে। তুই তো সবই জানিস মায়া, মা আর মামা মামিকে দুঃখ দিয়ে আমি কিছু নাই করতে পারবো। সে কথা অবশ্য মায়াবতী বেশ ভালোভাবেই জানে। এই জগতে বোধহয় বীরজু তার মাকেই সব থেকে বেশি ভালোবাসে। সে তার জলপূর্ণ ডাগর চোখ দুটো তুলে নিঃশব্দে তাকিয়ে থাকে বীরজুর দিকে। বীরজু মায়াবতীর আহত চোখ দুটির দিকে তাকিয়ে অনেকটা স্বগতোক্তির ঢঙে বলে, তুই মন করে ডাকলি আমি ছুটে চলে আলি। এখন তোকে নিয়ে গেলে মা মামি ডরাই যাবে, তার থেকে এটাই ভালো। তো এখন ঘরকে যা, আমি ওদের লোকের কথাটা বলেলি। আমি জানি ওরা আমাকে দমে ভালোবাসছে, ওরা লা করবে একলাই। শুধু আজকে রাতটা আমাকে দে তুই মায়া, আমি কাল সকাল হলেই তোকে নিয়ে আসবো। তুই এখন ঘরকে যা। মায়াবতী এক রাশ উৎকণ্ঠা নিয়ে ফিরে এলো। ওর হাতে যে আর একদম সময় নেই এ কথাও কিছুতেই বলতে পারেনি বীরজুকে। এই গায়ের অত্যাচারী জমিদারের একমাত্র পুত্রের নজর পড়েছে ওর দিকে। আজ দুপুরে এসে ওর দলবল শাসিয়ে গিয়েছে মায়াবতীর বাপকে। ভালোই ভালোই মেয়েকে ওদের হাতে তুলে না দিলে ওরা নিজেরাই তুলে নিয়ে যাবে ওকে। মায়া জানে সেই জমিদারের কবল থেকে কোনো মেয়ে বই
আর কখনো ফিরে আসে না। কোথায় যেন হারিয়ে যায় তারা। কিন্তু মায়া তো এভাবে হারিয়ে যেতে চায় না। ও তো ওর বীর্যুর সঙ্গে সংসার করতে চায়। বীর্যুর চওড়া বুকে মাথা রেখে পরম নিশ্চিন্তে রাতে ঘুমিয়ে পড়তে চায়। এইসব কথা ও মুখ ফুটে বলতে পারেনি বীর্যুকে। ছেলেটার খুব রাগ। এসব শুনলে আবার কোন অনর্থ করে বসবে কে জানে। এমনিতেই খাজনা দেওয়াকে কেন্দ্র করে বীর্যুদের সঙ্গে জমিদারের লাঠালাঠি লেগেই থাকে প্রায়। বীর্যু ওকে ঘর পর্যন্তই ছেড়ে দিয়ে যেতে চেয়েছিল, কিন্তু মায়া ওকে বারণ করল। কে আবার কোথা দিয়ে দেখবে? শেষে 5টা লোকে 5টা বাজে কথা বলবে। তার থেকে কাল সকালেই যা হবার হবে। বাড়ির কাছেই একটা বাঁক ঘুরেই অদৃশ্য হয়ে যায় মায়া। বীর্যু তবুও ঠাঁয়ে দাঁড়িয়ে থাকে ওর গমন পথের দিকে তাকিয়ে। মায়া বাড়ির পেছনের দরজাটার কাছে আসতেই ঝপ করে ওর মাথার ওপর কিছু একটা এসে পড়ে। মুহূর্তেই অন্ধকার হয়ে যায় ওর চোখের সামনেটা। কেউ যেন খুব জোরে মুখটা চেপে ধরে ওর। মায়াবতী বা বীর্যু ভাবতেও পারেনি বিপদ ওর বাড়ির সামনেই ওত পেতে আছে। আতঙ্কে জ্ঞান হারিয়ে ফেলে মায়াবতী। লোকগুলো ওকে তুলে নিয়ে চলে জাহান্নামের পথে। মায়াবতী মোড়টা ঘুরে অদৃশ্য হয়ে যাওয়ার পরেই চলে আসছিল বীর্যু। হঠাৎ কি মনে হওয়াতে ছুটে ওদের বাড়ির দরজা পর্যন্ত আসে, কিন্তু সেখানে তখন কেউ নেই। বাড়ির দোর বন্ধ। নিশ্চিন্ত মনে তখন বাড়ি ফিরে আসে বীর্যু। ইতিমধ্যে অনেকটা রাত হয়ে গেছে। মা আর মামি একরাশ উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল ওর জন্য। মামা বাড়ির সামনেই পায়চারি করছিল অস্থিরভাবে। এমনিতেই ছেলেটা খুব ডাকাবুকো, অন্যায় সহ্য করতে পারে না মোটেও। তার উপর একটু রকচটাও আছে। এই জন্যই গায়ের জমিদার ওর উপর ক্ষেপে আছে। তবে বাপ মরা ছেলেটাই বিধবা মা আর নিঃসন্তান মামা মামির নয়নের মণি। হঠাৎ হন্তদন্ত হয়ে ও বুধুয়ার সঙ্গে বেরিয়ে যেতেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ল ঘরের মানুষগুলো। এখন ঘরের ছেলে ভালোই ভালোই ঘরে ফেরায় নিশ্চিন্ত হয় সকলে। খাওয়া দাওয়ার পর বীর্যু সব কথা খুলে বলে বাড়ির লোকেদের। এমনকি ওরা যে রুক্মিণী মায়ের মন্দিরে বিয়ে করেছে সে কথা জানাতেও ভুলে না। আসলে এই মানুষগুলোই ওর কাছে জ্যান্ত ভগবান। এদের কাছে কোনো কথা গোপন করার কথা ও ভাবতেও পারে না। তাছাড়া বীর্যু জানত ও যেমন ওদেরকে ভালোবাসে, ওরাও ঠিক তেমনটি ওকে ভালোবাসে। বীর্যুর কোনো ইচ্ছাই অপূর্ণ রাখে না ওরা। বীর্যুর মা তো সব শুনে ভীষণ খুশি। ওর বীজু এবছর 17ই পড়েছে। এমনিতেই ওর বিয়ের কথা ভাবছিল উষামণি। আর মায়াবতীকে অস্বীকার করার তো কোনো কারণই নেই। একে তো মায়াবতীরা একেবারে ওদের পাল্টি ঘর, তার উপর মায়াবতী এ গায়ের সব থেকে সুন্দরী মেয়ে। বীর্যুর মামি হাসে। কি যে করে না ছেলে মেয়েগুলা। এই কথাটা আগে বললেই তো আর এত গুলমাল হতো না। ওর মামা নিজে গিয়ে কথা বলতো মায়ার বাবার সঙ্গে। সে রাতে মায়াবতীর মধুর স্বপ্নে বিভোর হয়ে থাকে বীর্যু। মায়া বধূ বেশে ওর খাটে এসে বসে। বীর্যু ঘরে ঢুকে গভীর আলিঙ্গনে বেঁধে ফেলে ওকে। লজ্জায় রাঙা মায়াবতীর শরীর একটু একটু করে উন্মুক্ত করতে থাকে বীর্যু। জ্ঞান ফেরার পর সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় নিজেকে আবিষ্কার করে মায়াবতী। মদ্য বুল্লম্পট জমিদারের ছেলে মদন বিহারী নেশার ঘরে এগিয়ে আসছে ওর দিকে। এদিক ওদিক তাকিয়ে নিজের পোশাক খুঁজে মায়াবতী। শেষে নিজের হাত দুটি দিয়েই লজ্জা নিবারণ করতে চায়। মায়াবতীর ছেলে মানুষই দেখে অট্ট হাসিতে ফেটে পড়ে মদন বিহারী। এরকম সরল অনভিজ্ঞ মেয়েকে শয্যাসঙ্গিনী করতে বড় আমোদ হয় তার। মায়াবতীর চোখের জল আকুল আকুতি মিনতিতেও মন গলে না বাসুণ্ডটার। এরকম নিপুণ ভাস্কর্যমণ্ডিত দেহ সৌষ্ঠব বড় একটা আসে না তার বিছানায়। মেয়েটার শরীর যেন কোনো এক নিপুণ কারিগরের হাতের জাদুতে তৈরি। মন ভরে সারা রাত যথেচ্ছ ভোগ করে সে মায়াবতীর শরীর। সে অত্যাচার সহ্য করতে না পেরে বারে বারে জ্ঞান হারায় মায়াবতী। ভোর রাতের দিকে প্রায় মৃতপ্রায় অচৈতন্য শরীরটাকে কোথাও ফেলে আসার হুকুম হয়। মদন বিহারীর খাস চাকরেরাও প্রভুর মতোই নরকের কীট। তারাও মায়াবতীকে খালের পাড়ে ফেলে যাওয়ার আগে সবাই মিলে একে একে ভোগ করে মায়াবতীর শরীর। যতই হোক প্রভুর উচ্ছিষ্ট তো ওদের কাছে প্রসাদ। প্রসাদ না নিলে যে ভগবান পাপ দেবে
সে অবর্ণনীয় অত্যাচার সহ্য করার ক্ষমতা মায়াবতীর ১৫ বর্ষীয় শরীরেরও মনের ছিল না। অচিরেই প্রাণ ত্যাগ করে মায়াবতী। খালের পাড়ে পড়ে থাকে ওর ক্ষত বিক্ষত শরীরটা। সকালবেলা বেশ খানিকটা বেলা করেই ঘুম ভাঙে বীর্যুর। আসলে কাল এমনিতেই অনেক রাতে শুয়েছে, তার উপর বাকি রাতটুকুও মায়াবতীর স্বপ্ন ওকে ভালো করে ঘুমোতে দেয়নি। পাশের ঘরে কারা যেন ফিসফিস করে খুব নিচু স্বরে কথা বলছে। কে এসেছে এত সকালে? ঘুম থেকে উঠে নিজের বিছানাটা পরিপাটি করে গুছিয়ে ফেলে। তারপর যতটা সম্ভব নিজের চেহারাটা ঠিকঠাক করে নেয়। এই অগোছালো অবিন্যস্ত চেহারা নিয়ে মায়ের কাছে যেতে চায় না ও। মায়ের চোখ ঠিক বুঝে যাবে ওর মনের অবস্থাটা, সে বড় লজ্জার ব্যাপার হবে ওর কাছে। ওর বুকে এখনো মায়াবতীর সিঁথির সিঁদুর লেগে আছে। ওটুকু অবশ্য মুছে ফেলতে মন চাইল না বীরজুর। চটপট একটা ফতুয়া গায়ে চাপিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। বাইরের ঘরে তখন মা আর মামা মামির সঙ্গে বুধুয়া বসে আছে। খুব নিচু স্বরে কথা বলছে ওরা। নিশ্চয়ই সাত সকালেই ডেকে পাঠিয়েছে ওকে। মার যেন আর তর সইছে না। মনে মনে হাসি পেলেও মুখে তা প্রকাশ করল না বীরজু। সহজ স্বাভাবিক ভঙ্গিতে এগিয়ে গিয়ে বুধুয়ার কাঁধে হাত রেখে বলল, বুধুয়া রে, এ তো সকালেই চলে এলি বাপ। কাকি মনে হয় খাতি দেয় নাই তোকে। এ দে মা, ওকে আর আমাকে দুটো চা দিত। এ মামু, তুইও খাবি নাকি টুকু চায়? হ্যাঁ। বুধুয়া ওর হাত ধরে ওকে খাটে বসালো। বীরজু লক্ষ্য করে মামাও এসে পাশটিতে বসেছে ওর। ওদের সবার মুখগুলো কেমন যেন থমথমে হয়ে রয়েছে। হঠাৎ উষামণি বীরজুর কোলে মাথা রেখে ডুকরে কেঁদে ওঠে। মামিও ফুঁপিয়ে ওঠে, চোখে শাড়ির আঁচল চাপা দেয়। এবার ভয় পায় বীরজু। কি হয়েছে কি? কেনে এমন করছিস তোরা? এমাই এমে কেনে কাঁদছিস গো তুই? বল না, বল আমাকে। মায়ের কাঁধ ধরে ঝাঁকুনি দেয় বীরজু। বুধুয়া আর মামু ওকে ধরে খাটের উপর বসায়। মামা ওর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে অনেকটা সময় চুপ করে বসে থাকে। আসলে কিভাবে বললে যে ছেলেটা একটু কম কষ্ট পাবে সেটা বুঝতে পারে না লোকটা। বুধুয়া ওর কাঁধে দুটো হাত রেখে ধরে আছে ওকে। ও জানে বিজুয়া কতটা ভালোবাসত মায়াবতীকে। ওদের প্রেমের সেই প্রথম দিন থেকে বুধুয়া সাক্ষী আছে ওদের ভালোবাসার। এখন এইসব শুনলে ছেলেটা যে কোন অনর্থ বাঁধাবে কে জানে। বীরজুর মামা আর মামি কেঁদেই চলেছে অনবরত। শেষ পর্যন্ত নিজের মনের সঙ্গে অনেক যুদ্ধ করে বীরজুর মামা খুব মোলায়েম স্বরে বলে, দেখ বেটা, আমরা তোকে বড় ভালোবাসি রে। তোর বাপটা যখন মরে গেল, তোর মা তোকে বুকে নিয়ে সে শোক ভুলেছিল। আর তোর মামি তো মা ডাক শুনবে বলে ভাবেকলাই কোনো দিন। তবু তুই যখন ওকে মামি বলে ডাকিস, ওর মা ডাক শোনা হয়ে যায়। আর আমার কথা আর নাই বা বললাম, তোকে আমি কতটা ভালোবাসি সেটা আমি তোকে বলতে লারবো রে বেটা, আমি তোকে বলতে লারবো। এতগুলো কথা একসাথে বলে দম নেওয়ার জন্য একটু থামলো লোকটা। বীরজু তো এসব কথা ভালোভাবেই জানে, তবু এই সাত সকালে ওকে এইসব কথা কেন বলছে মামু? বীরজুর মন বলছে মামু ওকে অন্য কিছু বলতে চায়, কিন্তু যে কোনো কারণেই হোক তা আর বলতে পারছে না। এ মামু, আমিও তো তোদেরকে দুমে ভালোবাসি রে। মামু ছল ছল চোখে তাকায় ওর দিকে। ভালোবাসি তো বেটা, তবে আমাকে তুই কোথা দে, মায়াবতীকে তো ভুলে যাবি, কোথা দে আমাকে। মামু যদি বীরজুকে ওর জীবনটা দিতে বলতো তবে বোধহয় এতক্ষণে তা দিয়েই দিত বীরজু। কিন্তু এ কি চাইছে মামু ওর থেকে? মায়াবতীকে ভুলে যাবে বীরজু? তাই কি কখনো হতে পারে? তবে তো বীরজু জিন্দা লাশ হয়ে যাবে। কেন এসব কথা বলছে মামু? কাল রাতে তো মামু নিজেই বলেছিল মায়াবতীর বাড়িতে গিয়ে কথা বলবে। এক রাতের মধ্যেই তবে এমন কি ঘটল যে মামু এসব কথা বলছে? কিছুতেই হিসেবটা মেলাতে পারে না বীরজু। হঠাৎ ওর চোখ পড়ে বুধুয়ার উপর। একদিকে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে সে, রাগে দাঁতে দাঁত পেশে বীরজু। নিশ্চয়ই ওই শালা শয়তান কিছু লাগিয়েছে এদেরকে। শালা পেটে পেটে এত তোর শয়তানি। আর একেই কিনা নিজের ভাইয়ের মতো ভালোবাসত বীরজু। হঠাৎ উঠে দাঁড়িয়ে ধাঁ করে একটা ঘুষি চালিয়ে দেয় বীরজু। ভাগ্যিস ঠিক সময়ে উষামণি বুধুয়াকে টেনে সরিয়ে দিয়েছিল।
না হলে যে কি হতো কে জানে। ছেলে ডাক তো সে ভালো করেই জানে। ঘুষিটা বুধুয়ার কান ঘেঁষে বেরিয়ে যায়। বীরজু তখন রাগে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে চেঁচাচ্ছে, কি বলেছিস তুই ইয়াদেরকে? বল সালা। তোকে সালা আমি নিজের ভাইয়ের লেখান ভালোবাসতি, তুই সালা। উষামণি হঠাৎ এগিয়ে এসে সপাটে একটা চল লাগিয়ে দেয় ছেলের গালে। ও কিছু নাই বলে হামদেরকে, কেউ কিছু নাই বলে। মায়ের হাতে চরখে দু চোখ বেজল নামে বীরজু অবাক হয়ে তাকিয়ে থাকে মায়ের দিকে। উষামণি না থেমে চেঁচিয়ে বলে, মরে গেছে তোর মায়াবতী। জমিনদারের বেটা আর ওয়ার লোকেরা কাল রাতে তুলে নিয়ে গেছিল মায়াকে। সারা রাত ওয়ার ওপর অত্যাচার করে খালপাড়ে ফেলে দিয়ে গেছে ওয়াকে। ও আর নাই রে, আর নাই ও। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে উষামণি। বীরজু যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এইসব কি বলছে ওর মা? কাল তো ও নিজে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে এসেছিল মায়াবতীকে। তবে তবে এসব ঘটল কখন? রাগে সবাইকে ঠেলে সরিয়ে হাতে কুঠার তুলে নেয় বীরজু। কিন্তু ততক্ষণে ওর মা, মামা, মামি আর বুধুয়া এসে শক্ত করে জড়িয়ে ধরেছে ওকে। বুধুয়ার মামা কাঁদতে কাঁদতে বলে, যাসনে রে বাপ, তু যাসনে, আমাদের সেই রে যাসনে রে বাপ, তু যাবার সে তো চলেই গেছে, আর কি হবে? ভুলে যা বাবু, আকে তো ভুলে যা। বীরজু ততক্ষণে বাঁধা পড়েছে তার আপনজনদের ভালোবাসার বন্ধনে। সে শিকল কেটে এগিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না বীরজুর। সেদিন রাতেই বীরজুকে ওর ছোট মামুর ঘরে রেখে আসে ওর মা আর বড় মামু। বীরজুর ছোট মামুর বাড়ি অনেক দূরের এক শহরে। ইচ্ছে করলেও হুট করে সেখান থেকে চলে আসতে পারবে না বীরজু। শহরের বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্ট অংশুমান রায়ের ছোট ছেলের বিয়ে। পাত্রী শহরের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট বৈদুর্য দত্ত মহাশয়ের একমাত্র কন্যা। আলোর রোশনাই সূর্যের আলোকেও লজ্জা দিচ্ছে। বিয়ের মূল অনুষ্ঠানটা হচ্ছে শহরের বাইরে এক ভগ্নপ্রায় প্রাচীন মন্দিরে। থিম রাখা হয়েছে সেকালের বিবাহ বাসর। মূল ভাবনাটা অবশ্য পাত্রের নিজে। ছোট থেকেই প্রাচীন রীতিনীতিগুলো বড় টানে ওকে। পাত্র বিয়ে করতে এসেছে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে। বরকে বরণ করা চলছে এখন। ইতিমধ্যে কেটে গেছে বেশ কয়েক দশক। তবে মায়াবতী সে হিসাব রাখে না। সে এখনো অপেক্ষা করে আছে ওর বীরজুর জন্য। ওর ধারণা একদিন না একদিন ঠিক বীরজু ওকে নিতে আসবে। বস্তুত সে যে আর নেই। ওর এই শরীরটা যে শুধু মায়াবতীর ছায়া মাত্র, এই কথাটাই জানে নাও। জানলেও হয়তো তা বিশ্বাস করে না সে। তুমুল হৈহট্টগোলের মধ্যে বর বাড়ির দালানে প্রবেশ করে। মায়াবতী ওপরের বারান্দার কোণ ঘেঁষে অন্ধকারে দাঁড়িয়েছিল একাকী। এত আলো আর শব্দ ওর অসহ্য লাগছে। হঠাৎ বরের বেশে বিজয়নকে দেখে চমকে ওঠে ও। এ যে হুবহু ওর বীরজু। তবে কি এতদিনে ওর অপেক্ষা শেষ হলো? সে এসেছে তবে? আনন্দে চোখে জল আসে মায়াবতী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর ভুল ভাঙে। লাল বেনারসি আর মহার্ঘ গহনায় সুসজ্জিতা ময়ূরাক্ষী পানপাতায় মুখ ঢেকে ছাদনাতলার দিকেই আসছে। বর বধূকে কেন্দ্র করে হাসি ঠাট্টায় বিয়েবাড়ির সরগরম। বিজয়নের মুখেও হাসির ঝিলিক। ওদিকে রাগে পুঁছতে থাকে মায়াবতী। না জানি কত যুগ ধরে ও অপেক্ষা করে আছে ওর বীরজুর জন্য। আর আজ ওর চোখের সামনেই বীরজু অন্য কারো হয়ে যাবে, এ কিছুতেই হতে পারে না। হাওয়ায় ভেসে কোণের পাশে এসে দাঁড়ায় মায়াবতী। আর অমনি বলা নেই কওয়া নেই দিক বিদিক কাঁপিয়ে ঝড় ওঠে শন শন করে। বাড়ির উঠোনের একটা পুরনো গাছের ডাল হঠাৎ করেই ভেঙে পড়ে সশব্দে। ঘোড়ার গাড়ির ঘোড়াটা সেই শব্দে চমকে উঠে প্রবল এক লাফ মারে। বিয়েবাড়ির সমস্ত আলো নিভে যায় এক নিমেষে। তুমুল হইচই পড়ে যায় চারিদিকে। অসময়ে এই ঝড়, এ কি অলক্ষণে কাণ্ড! ওই একটু আগেও তো আকাশ পরিষ্কার ছিল, তবে হঠাৎ করেই এই অসময়ে দুর্যোগ ঘনিয়ে এলো কেন? এ কিসের লক্ষণ? দুই বাড়ির বয়স্করা বলা বলি করছে। কি যে আজকাল ছেলেমেয়েরা শুরু করেছে কে জানে বাবা। আবার গাল ভরা নাম দিয়েছে ডেস্টিনেশন ম্যারেজ। ও তা যা বলেছে, এই পুরো বাড়িতে এসেছে বিয়ে করতে,
আসলে বিয়ের মতো একটা পবিত্র জিনিস নিয়ে আজকালকার ছেলেমেয়েরা যা ছেলে খেলা শুরু করেছে, তার জন্যই চারিদিকের এই অবস্থা। ছি 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 ছি। বেশ কিছুক্ষণ চারিদিক লণ্ডভণ্ড করার পর হঠাৎ করেই আবার ঝড়টা থেমে যায়, কিন্তু ততক্ষণে চারিদিকে যেন অকস্মাৎ নেমে আসছে শ্মশানের নিস্তব্ধতা। বিয়েবাড়ির সমস্ত কিছুই লণ্ডভণ্ড হয়ে গেছে, ছাদনাতলাটাও ভেঙে পড়েছে বিচ্ছিরিভাবে। চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনো মতে দু একটা আলো জ্বালানো গেলেও বেশিরভাগ আলোই আর জ্বলল না। কেন তা অনেক চেষ্টা করেও বুঝতে পারল না ডেকোরেটরের লোকজনেরা। শেষটায় বিজয়নী ছেড়ে দিতে বলল। এতক্ষণে বিজয়নীর দিকে চোখ পড়তেই মায়াবতীর রাগ হঠাৎ করে বিস্ময়ে বদলে যায়। মায়া অবাক বিস্ময়ে তাকিয়ে থাকে বিজয়নীর দিকে। কত যুগ পর দেখছে ওর বীরজুকে, কিন্তু মনে হয় যেন সেদিনের কথা। খালের ধারে ওরা ওকে ফেলে দিয়ে যাওয়ার পর হুঁশ ছিল না মায়াবতীর। ঘুম ভাঙার পরও ছুটে গিয়েছিল বীরজুদের বাড়িতে, কিন্তু সেখানে তখন কেউ ছিল না। তবু অনেক অনেক দিন সেখানে অপেক্ষা করেছিল মায়াবতী। তবে বীরজুরা আর কেউই ফিরে আসেনি সে বাড়িতে। অপেক্ষা করতে করতে বুকের মধ্যে এক রাস অভিমান নিয়ে সে গ্রাম ছেড়েছিল মায়াবতী। তারপরও যেখানেই গেছে ওর আকুল দুনয়ন শুধু বীরজুকেই খুঁজে চলেছে অবিরাম। ওদিকে বিজয়নের কথা মতোই সেই আলো আধারের আবছায়া পরিবেশে শুরু হয় বিবাহ অনুষ্ঠান। ছাদনাতলায় আসতে গিয়ে হঠাৎ অন্ধকারে হোঁচট খায় ময়ূরাক্ষী। ওর হাতের থেকে ছিটকে পড়ে লোহার কাজল লতাটা। অনেক খোঁজাখুঁজি করেও সেটা আর খুঁজে পাওয়া যায়নি। ওদিকে বিয়ের লগ্ন পার হয়ে যাচ্ছে অগত্যা। খালি হাতেই পান পাতায় মুখ ঢেকে ছাদনাতলায় এসে দাঁড়ানো মাত্র ওর শরীরের ভিতর প্রবেশ করে মায়াবতী। শুভ দৃষ্টির সময় ওর চোখে চোখ রাখতেই মহাবিষ্ট হয়ে পড়ে বিজয়ন। কেন যেন সেই চোখ থেকে চোখ সরাতেই আর ইচ্ছে করছে না ওর। দুজনেই দুজনের দিকে তাকিয়ে আছে অপলক। ওদের অবস্থা দেখে উপস্থিত আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রথমে হাসাহাসি পড়ে যায়, ক্রমে ফিসফাস কানাকানি। বিজয়নের বড় পিসিমা সুচেতা দেবী চিরকালই একটু ঠোঁট কাটা, তার উপর উনি সেকেলে মানুষ। ঠোঁট উল্টে বলেই ফেলল, তা বাবা বিজু, এই যে শুনেছিলাম ময়ূরাক্ষী নাকি লজ্জাবতী লতাটি, তা এই কি তার নমুনা নাকি রে? কালে কালে আর কত দেখবো বিহায়া মেয়ে ছেলে। ছাদনাতলায় বরের দিকে কেমন ড্যাব ডেবিয়ে তাকিয়ে আছে দেখো না, যেন গিলে খেয়ে। পিসিমাকে কথা শেষ করতে না দিয়ে তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকালো ময়ূরাক্ষী। সে চোখে যেন আগুন ঝরছে, তবুও কি হিম শীতল সেই দৃষ্টি। পিসিমা কেন, সে চোখের ভয়ালো দৃষ্টি দেখে সেখানে উপস্থিত আর কারোরই কিচ্ছুটি বলবার সাহস হলো না। শুধু বিজয়ন যেন একটা ঘোরের মধ্যে রয়েছে। সে এসব ঘটনার বিন্দু বিসর্গও কিছু খেয়াল করল না। শেষ পর্যন্ত কোনো ক্রমে বিবাহ বিধি সম্পন্ন হল। তবে এতক্ষণের হাসি খুশি পরিবেশটা যেন হঠাৎ করেই বদলে গেছে। বিয়ের মণ্ডপে বিজয়ন নিজের অজান্তেই ময়ূরাক্ষীর সঙ্গে মায়াবতীকেও বিবাহ বন্ধনে আবদ্ধ করে ফেলে। পরের দিন সকালে ময়ূরাক্ষীর সঙ্গে মায়াবতীও চলে তার শ্বশুর বাড়ি। শহর থেকে বেশ খানিকটা দূরে রায় পরিবারের বিলাসবহুল বাড়ি। রায়গিন্নি অজন্তা দেবী নিজেই ছেলের জন্য ময়ূরাক্ষীকে নির্বাচন করেছেন। অপরূপা সুন্দরী কন্যাটির স্বভাবটিও ভারী নম্রভদ্র। এক কথায় খাঁটি হিরে খুঁজে বের করেছেন তিনি। তবে কাল রাতে বিয়ের পর্ব শেষ হবার পর একবার ফোন করেছিলেন তিনি নিজের ভাইকে। ওর কাছেই শুনেছেন কিছু একটা গোলমাল হয়েছে বিয়ের সময়। সে অবশ্য খুলে বলল না কিছুই, শুধু বলেছে বাড়ি ফিরে সব বলবে। সেই থেকেই মনটা কেমন যেন খচখচ করছে। বর কনে ফেরার আগেই নিজের ব্যক্তিগত কাজগুলো সেরে ফেলতে চান অজন্তা। সে কারণে পুজোয় বসেছিলেন। তবে কিছুতেই পুজোয় মন বসছে না আজকে। কেন যেন হঠাৎ করেই ভীষণ কু ডাকছে ওনার মনটা। হঠাৎ নিচের থেকে অনেকগুলো গাড়ির শব্দ ভেসে আসে। বর কনে এত সকাল সকাল ফিরবে না, নিশ্চয়ই বরযাত্রীরা সব ফিরছে। এবার ব্যাপারটা জানা যাবে ভালো করে। ভাবতে না ভাবতেই সিঁড়িতে পায়ের আওয়াজ পাওয়া গেল। সুচেতা দেবী ধূপ ধাপ করে পা ফেলতে ফেলতে
ঠাকুর ঘরে এসে ধপাস করে বসে পড়ল। ওর সুন্দর মুখটা অমাবস্যার রাতের মতো অন্ধকার দেখেই ভয়ে বুকের ভেতরটা কেঁপে উঠল অজন্তার। জিজ্ঞাসা করলেন, কি হয়েছে ভাই? এই তোমার জহুরির চোখ বৌদি, তুমি নাকি তোমার ছেলের জন্য খাঁটি হিরে খুঁজে বের করেছো। খোঁচাটা হজম করেও মুখে হাসি ধরে রাখলেন অজন্তা। কেন, তোমার বুঝি ভাইপো বউকে পছন্দ হয়নি? কি করেছে সে? সুচেতা কাল রাতের পুরো ঘটনাটা আদ্যপান্ত খুলে বলল বৌদিকে। সমস্তটা শুনে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অজন্তার বুক থেকে। ওদিকে সুচেতা এক নাগারে তখনও বিবাহ বাসরের বর্ণনা দিয়েই চলেছে বৌদিকে। আর তোমাদেরকেও বলিহারি যাই বৌদি, বলি ছেলে তোমাদের নয়নের মণি, তা জানি, তা বলে সে যা বলবে তাই করবে তোমরা? বিজুর আমাদের কি বা এমন বয়স, আর তার অভিজ্ঞতাটাই বা কতটুকু? বলি ওই পোড়া ভুতুরে বাড়িতে বিয়ের মতো একটা শুভ অনুষ্ঠান কি করে করতে দিলে তোমরা? হ্যাঁ বাবারে বাবা, কি দুর্যোগটাই না গেল কাল, কি ভয়টাই না পেয়েছিল সবাই। কোনো মতে এই যে প্রাণ নিয়ে ফিরতে পেরেছে এই সব রক্ষে। সুচেতার মুখে বিয়ের সমস্ত বর্ণনা শুনে ভয়ে বুকের ভেতরটা কেঁপে ওঠে অজন্তার। সত্যি তো, বিজুর কি বা এমন বুদ্ধি হয়েছে? ওর সমস্ত আবদার মেনে নেওয়াটা বোধহয় একেবারে উচিত হয়নি, বিশেষ করে বিয়ের মতো একটা মাঙ্গলিক অনুষ্ঠান। কিন্তু সুচেতা যা বলছে তার সঙ্গে ময়ূরাক্ষীকে মোটেও মেলাতে পারছিলেন না অজন্তা। সত্যি সত্যি কি মানুষ চিনতে ভুল করলেন? সব শুনে মনের মধ্যে এক রাস চিন্তা এসে ঘিরে ধরল অজন্তাকে। বেলা খানিক গড়াতে না গড়াতেই বর কনে দোরগোড়ায় এসে হাজির। অজন্তা এক বুক আশা নিরাশার দোলাচলে চললেন বধূ বরণে। ময়ূরাক্ষীরূপী মায়াবতী এতক্ষণ বিজয়নের পাশেই ছিল, আর একটা মুহূর্তের জন্য ও বীরযুগে কাছছাড়া করতে চায় না। কিন্তু এখন অজন্তার হাতে বরণডালা দেখে মায়াবতী ময়ূরাক্ষীকে ছেড়ে দিয়ে একপাশে সরে দাঁড়ায়। মায়ের হাতের ওই মাঙ্গলিক বরণডালা পার হয়ে যাওয়া কোনোভাবেই সম্ভব নয় ওর পক্ষে। মায়াবতী ওর শরীর ত্যাগ করা মাত্র ময়ূরাক্ষীর মাথাটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। মাথা ঘুরে পড়ে যাওয়ার আগে ও অবাক হয়ে চেয়ে দেখে চারিদিকে। বিবাহ বাসর থেকে এবারে চৌখাটে পা দেওয়া স্তব, কোনো কথাই ওর মনে নেই। আর এ কোথায় এসে পড়েছে ও? কখন বিয়ে হলো ওর? না, কিচ্ছুটি মনে পড়ছে না ময়ূরাক্ষীর। তাছাড়া ওর শরীরটাও বড্ড বেশি দুর্বল লাগছে। মাথা ঘুরে পড়ে যায় ময়ূরাক্ষী। ময়ূরাক্ষী পড়ে যাওয়ার মুহূর্তেই ঝট করে ধরে ফেলে বিজয়ন। কোনো রকমে নামমাত্র বধূবরণটুকু সেরে সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ঘরে শুইয়ে দেয়। বউয়ের অবস্থা দেখে হুলস্থুল পড়ে যায় বাড়িতে। রায়বাবু ওনার অনেক পুরনো দিনের বন্ধু ডাক্তার ব্যানার্জিকে ডেকে পাঠান। অজন্তা ওর বড় বৌমার হাতে বরণডালাটা রাখতে গিয়ে ময়ূরাক্ষীর মাথাটা কোলে করে বসেন। ওদিকে সবাই ময়ূরাক্ষীকে নিয়ে চলে যাওয়ার পর ঘরে ঢোকে মায়াবতী, আর অমনি হঠাৎ দপ করে নিভে যায় বরণডালার প্রদীপখানি। এ কি অলক্ষণে কাণ্ড রে বাবা! বড় বউ শুভশ্রী তৎক্ষণাৎ শাশুড়িকে খবর দিতে ছোটে। ডক্টর ব্যানার্জি এসে ময়ূরাক্ষীকে ভালো করে পরীক্ষা করে অভয় দেন। সেরকম ভয়ের কিচ্ছু নেই, সাধারণ স্নায়ু দৌর্বল্য ছাড়া আর কিছুই নয়। বিজয়নের কাকিমুনি ঠোঁট উল্টে বলে, কি জানি বাবা, যে মেয়ে কাল রাতে অমন নির্লজ্জের মতো আচরণ করছিল তার স্নায়ু দুর্বল হয় কি করে? সেদিন রাতে ওদের কাল রাত্রি। অজন্তা নিজেই শুলেন বউয়ের কাছে। অনেক রাত অবধি শাশুড়ি বউয়ে গল্প করলেন শুয়ে শুয়ে। এই তো সেই ময়ূরাক্ষী যাকে উনি নিজে পছন্দ করেছেন ছেলের জন্য। সেই আগের মতোই শান্ত, নম্র, ধীর। নিজের বাবা মার জন্য মন খারাপ হচ্ছিল ওর, কাঁদছিল বেচারা শুয়ে শুয়ে। অজন্তা মাথায় হাত বুলিয়ে দিতেই অজন্তাকে জড়িয়ে ধরে, ঠিক যেন ছোট্ট একটি শিশু। অজন্তাকে জড়িয়ে ধরেই একসময় ঘুমিয়ে পড়ে ময়ূরাক্ষী। অজন্তা ওর নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকে। কেন যে একে নিয়ে এত কানাকানি হচ্ছে বাড়িতে কে জানে। ভোর রাতের দিকে হঠাৎ ঘুমটা ভেঙে যায় বিজয়নের। একটা নরম হাতের স্পর্শ অনুভব করে। আলোটা জ্বালতে যেতেই বাধা দেয় সে। থাক,
বাতিটো জ্বালাবার দরকার লাই। এ কি, এত রাতে তুমি এখানে কি করতে? তোমাকে দেখতে মন করছিল যে। কিন্তু আজ যে আমাদের কাল রাত্রি, বড়রা জানতে পারলে বিরক্ত। কথাটা শেষ করতে পারে না বিজয়ন, তার আগে একটা নরম আঙুল ছুঁয়েছে ওর ঠোঁট। বিজয়ন যেন কেমন আবিষ্ট হয়ে পড়ে সে স্পর্শে। ততক্ষণে ময়ূরাক্ষীর নরম গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো ছুঁয়েছে বিজয়নের ঠোঁট। এরপর দুটো তৃষিত শরীরের ভেসে যেতে আর বিন্দুমাত্র সময় লাগে না। ভোরবেলা ওঠা সুচেতার অনেক দিনের অভ্যেস। আজকেও ভোরবেলায় উঠে বারান্দায় বসেছিলেন একাকী। হঠাৎ চুরি পায়ের মলের আওয়াজে ভেতর থেকে উকি মেরে দেখেন ময়ূরাক্ষী আলুথালু বেশে বেরিয়ে আসছে বিজুর ঘর থেকে। তার পোশাক বলে দিচ্ছে কি ভয়ঙ্কর ঘটনা এইমাত্র ঘটিয়েছে সে। সুচেতার ইচ্ছা হচ্ছিল কি সপাটে ওর গালে একটা চড় বসিয়ে দিতে, তবে তার আগে একবার গিয়ে বিজুর ঘরে উকি মারেন। সমস্ত বিছানা লণ্ডভণ্ড, প্রায় অনাবৃত শরীরে ছেলেটা অকাতরে ঘুমাচ্ছে। সুচেতা চুপচাপ ঘরে ঢুকে ভাইপোর অনাবৃত শরীরটা ঢেকে দেন ভালো করে। ইতিমধ্যে অজন্তার ঘুম ভেঙেছে, সে রান্নাঘরে কিছু একটা করছে। শুভশ্রীও উঠেছে এইমাত্র। সুচেতা বলে, তোমার ছোট বউয়ের ঘুম ভাঙেনি এখনো? না গো, বেচারা কাল অনেক রাত পর্যন্ত কান্নাকাটি করছিল, তাই তো এত সকালে আর ডাকলাম না ওকে। তা তুমিও খুব ঘুমিয়েছো বোধহয় রাতে? একটু হেসে অজন্তা বলে, হ্যাঁ ভাই, কয়েকদিন ধরে তো নানান চিন্তায় ঘুম ভালো হচ্ছেই না। কাল রাতে খুব ঘুমিয়ে গেছি। এই বলে চুপ করে যান সুচেতা। কি মনে করে একটু আগে যা দেখেছেন তা আর বলেন না। আসলে ছেলে বউয়ের এমন নির্লজ্জের মতো ব্যবহারের কথা মাকে আর জানাতে ইচ্ছে করে না সুচেতার। যতই হোক, কোন মা সকাল সকাল এসব কেচ্ছা শুনতে পছন্দ করবে? মায়াবতী রূপী ময়ূরাক্ষী ঘরের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দেখছিল পুরো ঘটনাটা। এখন হাসতে হাসতে এগিয়ে আসে, সুচেতার কানে ফিস ফিস করে বলে, পিসিমা, আমি জানি তুমি আজ সকালে সব দেখেছ। খবরদার এই কথাটো কাউকে বলতে যেও না কিন্তু। খিলখিল করে হেসে ওঠে মেয়ে। সেই হাসির শব্দে কেন যেন গায়ে কাঁটা দেয় সুচেতার। বৌভাতের অনুষ্ঠান শেষ হতে হতে মাঝরাত। অতিথি অভ্যাগতরা বিদায় নেওয়ার পর ঘরে আসেন বিজয়ন, সঙ্গে ওর বিশেষ কয়েকজন বন্ধু। ওরা এই মুহূর্তটা স্মরণীয় করে রাখতে দুজনের কিছু ঘনিষ্ঠ ছবি তুলে রাখতে চায়। ময়ূরাক্ষী তখন একটা কালো রঙের স্বচ্ছ রাত পোশাকে বিছানায় বসেছিল। ওর এক ঢাল কালো চুল বিছানায় লুটোচ্ছে। স্বচ্ছ রাত পোশাকের আড়াল থেকে বড্ড বেশি প্রকট হয়ে আছে ওর নিটল যৌবন। ময়ূরাক্ষীকে এভাবে দেখবে বলে মোটেও আশা করেনি বিজয়ন। স্বভাবতই বন্ধুদের সামনে ভীষণ অপ্রস্তুত হয়ে পড়ে সে। বিজয়নের বন্ধুদের মধ্যে সুবীর একটু বেশি বেশি প্রগল্ভ। সে হঠাৎ খ্যাঁক খ্যাঁক করে হেসে ওঠে আর বলে, আরে বৌদি তো তৈরি হয়ে বসে আছে তোর জন্য, চল ভাই শুরু হয়ে যা। সুবীরের কথা শুনে অন্য বন্ধুরাও খ্যাঁক খ্যাঁক করে হেসে ওঠে। ততক্ষণে বিজয়নের মুখ লজ্জায় আরক্ত হয়ে উঠেছে। তবে ময়ূরাক্ষী নির্বিকার। সে দিব্যি বসে আছে একটা তাকিয়ায় হেলান দিয়ে। অবশ্য ওদের এই হাসি ঠাট্টা বেশিক্ষণ স্থায়ী হলো না, কারণ ততক্ষণে ওদের নজর পড়েছে ময়ূরাক্ষীর মুখের দিকে। ময়ূরাক্ষীর সুন্দর মুখের আড়াল থেকে এক ভয়ঙ্কর পৈশাচিক দৃষ্টি ওদের দিকে নিবদ্ধ। সে নিষ্ঠুর শীতল দৃষ্টির সামনে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না। কেমন যেন একটা অস্বস্তি বোধ করে ওরা। বিজয়নকে কোনো রকমের শুভরাত্রি জানিয়ে চুপচাপ ঘর থেকে বেরিয়ে আসে, আর বাইরের উঠোনে দাঁড়িয়ে পুরো ঘটনাটা লক্ষ্য করে সুচেতা। বিজয়নের বন্ধুদের চোখে মুখে যে এক চাপা আতঙ্ক ছিল, তাও দৃষ্টি এড়ায় না তার। না, আর বোধহয় দেরি করা ঠিক হবে না। আজকে রাতেই গুরুদেবকে জানাতে হবে পুরো ঘটনাটা। বৌভাতের পরের দিন সকালে মিনতির মাকে সঙ্গে নিয়ে ঘর গোছাচ্ছিল অজন্তা। সকাল হতে না হতেই বাড়ি প্রায় খালি। বেশিরভাগ আত্মীয় স্বজন ফিরে গেছে। এমন সময় সশব্দে বেজে ওঠে অজন্তার ফোনটা। ফোনের পর্দায় গুরুদেবের নাম্বার দেখাচ্ছে। উনি বিজুর বিয়েতে আসবেন বলে কথা দিয়েও শেষ মুহূর্তে আসতে পারেননি।
এখন গুরুদেবের নাম্বারটা দেখে তাড়াতাড়ি ফোনটা তোলে অজন্তা। ওপার থেকে গুরুদেবের জলদ গম্ভীর কণ্ঠস্বর ভেসে আসে। তিনি আসছেন। আনন্দে অজন্তার গলার শব্দটা ঈষৎ উঁচুতে উঠে গিয়েছিল হয়তো। গুরুদেব হালকাভাবে বকা লাগালেন ওকে। আমি যে ওখানে যাচ্ছি একথা যেন বাড়িতে অংশ ছাড়া আর কেউ না জানতে পারে, এমনকি কাক পক্ষীতেও নয়, বুঝলি? কিন্তু কিন্তু কেন গুরুদেব? কারণ আছে রে মা, কারণ আছে। তবে সে কথা আমি এখন তোকে বলতে পারবো না, ওখানে গিয়েই বিশদে সব বলবো। আমি যেটা বললাম তুই শুধু সেটুকুই মনে রাখবি, এটা তোদের গুরুদেবের আদেশ। ফোনটা কেটে যায় ও প্রান্ত থেকে। মা, কে আসছে? গুরুদেব? গলার শব্দে চমকে উঠেছে অজন্তা। দেখে কখন যেন পেছনে ময়ূরাক্ষী এসে দাঁড়িয়েছে চুপিসারে। অজন্তা ভেবে পায় না কি উত্তর দেবেও। কেন মা, তুই যখন কথাটা বলেছিলি তখন আমি কি কিছু ভুল করেছি মা? আমার কি দরজাটা শব্দ করে? ময়ূরাক্ষীকে ওর কথা শেষ করতে না দিয়ে ঘর থেকে বেরিয়ে যায় অজন্তা। কেন যেন মন বলছে মেয়েটা ইচ্ছে করেই চুপিসারে এসে দাঁড়িয়েছিল ওর পেছনে। কিন্তু ময়ূরাক্ষী তো এমন মেয়ে নয়, তার যথেষ্ট সহবত জ্ঞান আছে। তবু কেন এরকম মনে হচ্ছে ওর? গুরুদেবী বা কেন এত গোপনীয়তা অবলম্বন করছেন? কই, আগে তো কখনো তিনি এমনটি করেননি। মনের মধ্যে এক রাশ উৎকণ্ঠা নিয়ে স্বামীকে গুরুদেবের আগমন সংবাদটা দিতে চায় অজন্তা। অজন্তা ঘর ছেড়ে চলে যাওয়ার পর মুখে এক চিলতে ক্রূর হাসি ফুটে উঠেছিল মায়াবতীর। শাশুড়ি মা যে ময়ূরাক্ষীর উপর বেশ বিরক্ত তা বিলক্ষণ বুঝতে পেরেছে মায়াবতী। এই তো চায় সে ওর আর বীরজুর মাঝে কাউকেই যে ও সহ্য করতে পারে না। ইচ্ছে করলে ওই মেয়েটাকে এক লহমায় শেষ করে দিতে পারে মায়াবতী। তবে এমনই ওর কপাল যে ময়ূরাক্ষীর শরীরটাকে আশ্রয় করেই ওকে ওর বীরজুর কাছে যেতে হচ্ছে। মাঝে মাঝে ওর মনে হচ্ছে বীরজু কি আদেও ওকে ভালোবাসে না ময়ূরাক্ষীকে। অবশ্য মায়াবতীর এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হল না। গুরুদেবের আসার খবরটা মনে পড়তেই ভয় পায় মায়াবতী। আচ্ছা, কেমন হয় যদি ও ওর বীরজুকে ওর সঙ্গে নিয়ে চলে যায়? সেখানে তো আর ময়ূরাক্ষীর শরীরটাকে ওর দরকার পড়বে না, আর এই গুরুদেবের ভয়টাও থাকবে না। হ্যাঁ, সেটাই ঠিক হবে। গুরুদেবের আসার আগেই ওর বীরজুকে নিয়ে যাবে সঙ্গে করে। বীরজুর সান্নিধ্য লাভের জন্য মরিয়া হয়ে ওঠে সে। আর কোনো কিছুর বিনিময়ে ও হারাতে চায় না ওর বীরজুকে। দুপুর হতে না হতে গুরুদেব এসে হাজির হয় রায়বাড়িতে। এত তাড়াতাড়ি যে তিনি চলে আসবেন সেটা ওরা কেউই আন্দাজ করতে পারেনি। গুরুদেব এবারে চৌহদ্দিতে ঢুকতে গিয়ে চমকে ওঠেন। সারা বাড়িতে পচা আষ্টে মাংস পোড়া গন্ধ। কিন্তু এমনটা তো হওয়ার কথা নয়। ওনার শিষ্য এবং তার পরিবারের সবাই ভীষণ ঠাকুর ভক্ত। এমনকি যে মেয়ের সাথে বিজয়নের বিয়ে ঠিক হয়েছিল সে মেয়েও অত্যন্ত পবিত্র। উনি নিজে সেই মেয়েকে গিয়ে আশীর্বাদ করে এসেছিলেন। তবে কে এসেছে এ বাড়িতে? গুরুদেব এসে উপস্থিত হতেই সবাই ওনাকে খাতির করে ভিতরে নিয়ে গিয়ে বসায়। অজন্তা অংশুমান নিজের হাতে গুরুদেবের পা ধুইয়ে মুছিয়ে দেয়। বাড়ির সবাই একে একে এসে পা ছুঁয়ে প্রণাম করেন ওনাকে। অজন্তা ময়ূরাক্ষীকে যত্ন করে ধরে নিয়ে আসে গুরুদেবের সামনে। ময়ূরাক্ষী কাছে আসতেই চমকে উঠে দাঁড়িয়ে পড়েন গুরুদেব। ময়ূরাক্ষীর পেছনে ওকার ছায়া। কে এই মেয়ে? এ তো সেই মেয়ে নয় যাকে তিনি আশীর্বাদ করেছিলেন। এ তো কোনো ভয়ঙ্কর পাপ দুষ্টা নারীর প্রেতাত্মা। না না, আর এক মুহূর্ত এখানে নয়। হন্তদন্ত হয়ে উঠে দাঁড়ান গুরুদেব। যত তাড়াতাড়ি সম্ভব এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে ওকে। তারপর এই পাপাত্মা প্রেতাত্মার কবল থেকে শিষ্যের পরিবারকে রক্ষার ব্যবস্থা করতে হবে। এবারের লোকেদের, বিশেষ করে বিজয়ন আর ময়ূরাক্ষীর দিকে যে এক ভয়ঙ্কর বিপদ ঘনিয়ে আসছে তা আজ করতে পেরেছেন বৃদ্ধ মানুষটি। গুরুদেবকে এভাবে চলে যেতে দেখে ঘাবড়ে যায় অজন্তারা। অংশুমান সস্ত্রীক ছুটে গিয়ে পড়েন গুরুদেবের চরণে। কি হয়েছে গুরুদেব? আপনি এভাবে চলে যাচ্ছেন কেন? আমরা কি আপনার আতিথেয়তা করতে কোনো ভুল করে ফেলেছি? ছলছল চোখে বলে অজন্তা। না মা, ভুল তোরা করিসনি। ভুল তো করেছি আমি।
আমার বিয়েতে আসা উচিত ছিল। তবে যাই হোক, ভুলটা যখন আমার, প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে, তাই না? কিন্তু গুরুদেব, আমরা যে আপনার সেবার ব্যবস্থা করে রেখেছিলাম, আপনি অন্তত সেইটুকু গ্রহণ করুন। আজ নয় রে মা, আজ নয়, অন্য আরেকদিন সেসব হবে কোন। কিন্তু গুরুদেব, আপনি এটা করতে পারেন না। আপনি যদি এবারে অন্য মুখে না তুলে চলে যান, তবে যে আমাদের অকল্যাণ হবে। অল্প একটু হেসে গুরুদেব বলেন, কোনো পাপ হবে না তোদের, আমি কথা দিচ্ছি। এ শহর ছেড়ে চলে যাওয়ার আগে আমি অবশ্যই একদিন সেবা নেব তোদের, কেমন? তবে আজ নয়। রায়মশাইদের আর কিচ্ছুটি বলবার সুযোগ না দিয়ে শিষ্যদের সাথে বাড়ি ছাড়েন গুরুদেব। গুরুদেব বাড়ি থেকে চলে যাওয়ার কিছু পরে বাড়ির লোকেদের অলক্ষ্যে বেরিয়ে পড়ে সুচেতা। গুরুদেব তার অপেক্ষাতেই অস্থিরভাবে অন্য এক ভক্ত শিষ্যের বাড়িতে পায়চারি করছিলেন। সুচেতা আসতেই ওকে আর নিজের এক খাস শিষ্যকে সাথে নিয়ে ঘরে দৌড় দেন তিনি। বাইরে দুজন শিষ্য তখন প্রহরায় রত। তাদের উদ্দেশ্যে করা আদেশ আছে যেন মাছিটাও এ ঘরের আশেপাশে আসতে না পারে। বেশ খানিকক্ষণ রুদ্ধদ্বার বৈঠকের পর দরজা খুলে যায়। সুচেতার মুখ তখন পাংশুটে দেখাচ্ছিল, দরদর করে ঘামছেও। ভীত সন্ত্রস্ত পায়ে ফিরে চলে বাড়ির উদ্দেশ্যে। তবে বাড়ি ফেরার আগে গুরুদেবের কথা মতো কয়েকটা জিনিস কিনে নিয়ে যায়। বাড়িতে ঢোকার মুখে হঠাৎ সুচেতার চোখ পড়ে বাড়ির তেতলায় ছাদের দিকে। বিজু ছাদের একেবারে ধার ঘেঁষে বিপজ্জনকভাবে দাঁড়িয়ে আছে। ও যে ওখান থেকে ঝাঁপ দেওয়ার কথা ভাবছে তা স্পষ্ট। ও ঠিক পেছনটাতেই ময়ূরাক্ষী দাঁড়িয়ে। কি করতে চলেছে কি ওরা! ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেছে সুচেতার। চিৎকার করতেও পারছে না ও। তাতে যদি ওই প্রীতিনি সাবধান হয়ে যায়, যদি ধাক্কা মেরে ওকে নিচে ফেলে দেয়। কিন্তু না, এভাবে হেরে গেলে চলবে না ওর। আদরের ভাইবোকে বাঁচানোর জন্য কিছু একটা করতেই হবে ওকে। নিমেষের মধ্যে হাতের মুঠোয় ধরে রাখা তাবিজটা উঁচুতে মেলে ধরেও। সূর্যের আলো তাতে প্রতিফলিত হয়ে বিজুর চোখের উপর গিয়ে পড়ে। দু হাত দিয়ে চোখ ঢাকেও। ইতিমধ্যেই সুচেতার চিৎকার চেঁচামেচিতে বাড়ির লোকেরা বাইরে বেরিয়ে এসেছে। বিজয়নের দাদা অবস্থা থেকে ছাদে ছুটেছে ভাইকে নামিয়ে আনতে। তবে সে ছাদে গিয়ে বিজু ছাড়া অন্য আর কাউকেই দেখতে পেল না। মেয়েটা যেন কর্পূরের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। সুচেতার কথা মতো ওরা সবাই বাড়ি থেকে বেরিয়ে আসে। বিজয়নকেও ইতিমধ্যে নামিয়ে নিয়ে এসেছে বিশাল। সুচেতা যতটা সম্ভব সংক্ষেপে গুরুদেবের সমস্ত কথা খুলে বলেছে ওদের। ময়ূরাক্ষীর শরীরে যে আদতে এক প্রেতাত্মা ভর করে আছে, এ কথা শুনে দৃশ্যত দিশাহারা হয়ে পড়েছে অজন্তা ও বিজয়ন। বস্তুত যে মেয়ের সঙ্গে ওরা এই কদিন শোয়া বসা করেছে, সে যে আসলে এক বিদেহী, এ কথা শুনে দিশেহারা না হওয়াই তো অস্বাভাবিক। সুচেতার কথা মতো বাড়ির ভৃত্যেরা গুরুদেবের দেওয়া মন্ত্রপুত ছাই দিয়ে এবাড়ির চারপাশের লক্ষণ রেখা এঁকে দিয়েছে। বাড়ির ভেতরে এই মুহূর্তে ময়ূরাক্ষীরূপী মায়াবতী ছাড়া আর কেউ নেই। ভেতর থেকে তার ক্রুদ্ধ আক্রোশ এবং তার সঙ্গে জিনিসপত্র ভাঙার শব্দ শোনা যাচ্ছে। ইতিমধ্যেই সন্ধ্যা নেমেছে। বাড়ির সামনেই হোমযজ্ঞের আয়োজন করা হয়েছে। গুরুদেবও তার শিষ্যদের সঙ্গে এসে উপস্থিত হয়েছেন। গুরুদেব পুজো শুরু করলেন। খানিকক্ষণ পরেই দেখা গেল ময়ূরাক্ষী আলু থালু বেশে বেরিয়ে এসেছে ঘর থেকে। তার সর্বাঙ্গ ক্ষত বিক্ষত, রক্ত ঝরছে ক্ষত স্থান থেকে। প্রেতিনী যে তাকে প্রচুর কষ্ট দিয়েছে তা দেখেই বোঝা যাচ্ছে। বিজয়ন এবং অজন্তা ময়ূরাক্ষীর অবস্থা দেখে চোখের জল ফেলছে অনবরত। তাদেরকে অতি কষ্টে সামলাচ্ছে বিশাল ও শুভশ্রী। ময়ূরাক্ষীরূপী মায়াবতী বাড়ির দালানে বসে আগে ফুঁসছে, কিন্তু এই শুদ্ধ সাত্ত্বিক মানুষটির শক্তির কাছে সে নিতান্তই অসহায় হয়ে পড়েছে। হঠাৎ পুজোর বেদি থেকে গুরুদেবের গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল। কে তুই? আমি বাড়ির ছোট বউ। বলেই খিলখিলিয়ে হেসে ওঠে ময়ূরাক্ষী। না, সে তুই না। সত্যি করে বল, কে তুই? কি চাস তুই? বলেই এক মুঠো মন্ত্রপুত সর্ষে নিয়ে ছুঁড়ে মারেন ময়ূরাক্ষীর দিকে। মায়াবতী যন্ত্রণায় চিৎকার করে উঠল। হে সাধু বাবা, বলছি যে
আমি ঘরে ছোট বউ আছি, এনে মানছিস লাই তুই? তোর বিটা তো আমাকে উড়াতে বিয়া করে আনছে, সুধা তুই ওকে সুধা না কেন? বলেই আবার খিলখিলিয়ে হেসে ওঠে ময়ূরাক্ষী। সাধু বাবাও মুচকি হাসেন। তিনি সবটাই জেনেছেন যোগও বলে, না, আমাদের ছেলে তোকে নয়, ও ময়ূরাক্ষীকে বিয়ে করেছে। তুই ওর শরীরে প্রবেশ করেছিস, সে কথা কেমন করে জানবে ও? আমি কি জানি? ও তো আমাকে সিন্দুর পরাইছে, মালা পরাইছে, সুধা তুই ওকে সাত পাকে বাইন্ধে আনছে ও আমাকে। বলেই হাসিতে ভেঙে পড়েও। গুরুদেব আবার এক মুঠো মন্ত্রপুত সর্ষে ছুঁড়ে মারেন ওর দিকে। কিরে, বড্ড হাসি পাচ্ছে না তোর? এমন অবস্থা করব তোর যে পালাতে পথ পাবি না। ভালোই ভালোই বল, কে তুই, কি চাস তুই? না হলে আবার এক মুঠো মন্ত্রপুত সর্ষে হাতের মুঠোয় নিয়ে তুলে ধরেন গুরুদেব। না না, উঠা দিয়ে মারিস না তো আমাকে, বড্ড লাগে রে, বড্ড লাগে। তবে বল, কে তুই? আমি মায়াবতী। কি চাস তুই? কেন প্রবেশ করেছিস ওই মেয়েটার শরীরে, বল। ও আমার বীর্যুর সাথে বিয়া করে নিচ্ছিল। বীর্যু শুধু আমার, শুধু আমারও। উহাকে আমি কাউকে দিব লাই, উহাকে আমি কাউকে দিব লাই, কাউকে না। কে বীর্যু? ও তো এবাড়ির ছোট ছেলে বিজয়ন, তোর বীর্যুও নয়। না না, ও আমার বীর্যু। সেই চোখ, সেই নাক, সেই চেহারা, আমি কি আমার বীর্যুকে চিনতে ভুল করতে পারি? বীর্যু হয়তো ওর সাথে তোর বীর্যুর চেহারা মিল আছে, সেই চেহারা, কিন্তু ও তোর আমি কি আমার বীর্যুকে চিনতে ভুল করতে পারি? তুই মা চলে যা এখান থেকে, মা, ভালোই বলছি। মুহূর্তের মধ্যে রেগে ফুঁসে ওঠে মায়াবতী। কোথাও যাবো লাই আমি ওকে ছেড়ে, আর গেলেও আমি ওকে নিয়েই যাব। বীর্যু শুধু মায়াবতীর। রুক্মিণী মায়ের মন্দিরে বিয়া করেছিল ও আমাকে, কথা দিয়েছিল সকাল হলে ও নিয়ে যাবে আমাকে। বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে মায়াবতী। সকাল তো আর হলো নাই রে, ও জমিনদারের বেটা তুলে নিয়ে গেল আমাকে। সারা রাত ডুবে কষ্ট দিল আমাকে। কষ্ট সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেলি আমি। যখন আমার ঘুম ভাঙলো আর বীর্যুকে খুঁজে পালি নাই। কত খুঁজলি ওকে আমি, নাই, ও কোথাও নাই, কোথাও নাই। তারপর সেদিন রাতে দেখলি ও বিয়া করছে এই মেয়েটাকে। কেনে 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 মায়াবতী থাকতে বীর্যু অন্য কাউকে বিয়া করবে কেনে? এতক্ষণে পুরো ঘটনাটা বুঝতে পেরেছে সবাই। এই মায়াবতী বিজয়কে ওর বীর্যু ভেবে এসব কাণ্ড ঘটিয়েছে। কিন্তু আশ্চর্য, এই প্রেতিনীর প্রতি এখন আর কারো তেমন ভয় বা রাগ হচ্ছে না। উল্টে ওর প্রতি সমবেদনায় ভরে উঠেছে ওদের মন। আরে বেচারা মেয়েটা কতই না কষ্ট পেয়েছিল, কিন্তু ওর এই ভুল তো ভাঙাতে হবে। ওকে তো বোঝাতে হবে যে ও আর বেঁচে নেই। সম্ভবত ওর বীর্যুও এখন আর নেই, কারণ বোঝাই যাচ্ছে ও অনেক অনেক দিন আগেকার কথা বলছে। বেটি, আমি বুঝেছি, কিন্তু তুই ভুল করেছিস। ও তোর বীর্যু নয়। তুই বল মা, আমি কিভাবে তোকে সাহায্য করতে পারি, বল একবার। এবার অনেক কাতর শোনায় গুরুদেবের গলার স্বর। ওনার স্নেহাদ্র গলার স্বর শুনে মায়াবতীর ওর বাপটার কথা মনে পড়ে। এমনি করেই যে সে কথা বলতো মায়াবতীর সঙ্গে। বল না মা, কি চাস তুই? কি করলে তোর কষ্টটা একটু হলেও কমাতে পারবো আমরা, বল। বিশুকে দিয়ে দে আমাকে সাধু বাবা, আমি আর কিছু চাই না, কিছু না। আবার সে খিলখিল হাসি শোনা যায়। না না না, তা হয় না মায়াবতী, সেটা তুইও জানিস ভালো করে। আমি থাকতে এটা কোনো দিনও হবে না। ভালোই ভালোই চলে যা তুই ওকে ছেড়ে। অন্য কোনোভাবে যদি আমরা তোর সাহায্য করতে পারি সেটা বল। দৃপ্ত গম্ভীর কণ্ঠে বলে ওঠেন গুরুদেব। তবে তুই আমার বীর্যুকে আনে দে। বলেই আবার খিলখিলিয়ে হেসে ওঠে সে। মায়াবতী জানত এই সাধু বাবা কোনো মতে এটা করতে পারবে না, কারণ ওর স্থির বিশ্বাস এই বিজয়ন হলো ওর বীর্যু। খানিকক্ষণ চুপ করে থেকে গুরুদেব বলেন, বেশ, তবে বীর্যুকে দেখতে পেরে তুই
ময়ূরাক্ষীকে ছেড়ে চলে যাবি তো? কথা দে আমাকে। কথা দিলি সাধু বাবা, উয়াকে দেখিয়ে দে তু হামকে। আমি যদি দেখি ও আমার বিরজু লয়, চলে যাব আমি। বেশ, তবে কাল সকালেই আমরা দেবীর মন্দিরে যাব, ওখানেই যা হওয়ার হবে। কিরে, ততক্ষণ তুই চুপটি করে থাকবি তো মা? না হলে কিন্তু তোর বিরজুকে কোনো দিনও পাবি না তুই। ভেবেচিন্তে বল আমাকে, কি চাস তুই? কি যেন একটা ভাবে মায়াবতী আপন মনে। তারপর হঠাৎ মেঝেতে অসহিষ্ণুভাবে সশব্দে করাঘাত করে বলে, হ হ, ওটাই হবে সাধু বাবা। আমি যাব তোদের সাথে, তবে যদি ওখানে গিয়ে আমার বিরজুকে না পাই, তবে জানেলি তোদের কাউকে ছাড়বো ক্লাই, আমি খতম করে দিব, সবাইকে খতম করে দিব। রাগে গর্জন করতে থাকে মায়াবতী। ময়ূরাক্ষীর চোখ দুটো ঘন রক্তবর্ণ হয়ে উঠেছে। মুখের উপর খোলা চুল এসে ঢেকে রেখেছে ওর মুখের অর্ধেক অংশ। সুন্দর মুখখানি কাজলে সিঁদুরে মাখামাখি হয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে। উন্মত্ত পাগলের মতো আচরণ করতে থাকে সে। গুরুদেবের নির্দেশ মতো রায়বাবুরা সকলে ঘরের ভেতরে চলে যান। সারা ঘর লণ্ড ভণ্ড, বড় বড় আসবাবপত্রগুলো ভেঙে চুরে পড়ে রয়েছে এখানে সেখানে। মেঝেতে চাহাপ চাহাপ রক্তের দাগ। মনে হচ্ছে কেউ যেন এক পা আলতা পড়ে উল্টো দিকে হেঁটে হেঁটে ঘরের বাইরে বেরিয়ে গিয়েছে। সে রাতে ওরা কেউই আর ভালো করে খাবার মুখে তুলতে পারলেন না। বাড়ির লোকেরা তো বটে, এমনকি বাড়ির চাকর বাকরেরাও ভয়ের চোটে প্রায় কাঁটা হয়ে আছে। বাড়ির বাইরে থেকে মায়াবতীর ক্রুদ্ধ হুঙ্কার শোনা যাচ্ছে। কখনো বা অকারণে খিলখিলিয়ে এসে গড়িয়ে পড়ছে মেয়ে। প্রায় নিদ্রাবিহীন রাত কাটিয়ে পরদিন ভোরের আলো ফোটার আগেই বেরিয়ে পড়ে ওরা। কাল সারা রাত গুরুদেব নিজেই ছিলেন ময়ূরাক্ষীর প্রহরায়। সারাটা রাত সে প্রায় সময় পাগলের মতো আচরণ করেছে। কখনো নিজের মনে মনে হেসেছে, কখনো কেঁদেছে, কখনো বা বিড়বিড় করেছে আপন মনে। তবে আশ্চর্যের বিষয় হলো এই যে পালাবার চেষ্টা করেনি একটিবারের জন্যেও। শহরের সীমানা ছাড়িয়ে ছোটনাগপুরের রুক্মিণী দেবীর মন্দিরের উদ্দেশ্যে ছুটে চলেছে তিনটি গাড়ি। একটিতে গুরুদেব স্বয়ং ময়ূরাক্ষী ও বিজয়নকে সঙ্গে নিয়ে, পেছনের গাড়িতে একটিতে অংশুমান অজন্তা ও সুচেতা দেবী, আরেকটি গাড়িতে আছে বিশাল ও শুভশ্রী। গুরুদেবের শিষ্যেরাও তিনটে গাড়িতে চলেছে ভাগ ভাগ করে। সমস্ত পথটার দুপাশে প্রকৃতি আর অপরূপ সৌন্দর্যের ডালি নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট বড় টিলা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে চারিদিকে, তবে সেসব দেখার মন নেই ওদের কারো। দুপুরের একটু আগেই ওরা পৌঁছে যায় গ্রামের সীমান্তে। আসার পথে খাওয়া দাওয়াটা সেরে নিয়েছে ওরা। ময়ূরাক্ষী অবশ্য কিছুই খেতে চায়নি। সে যেন তার বীরজুকে পাওয়ার আনন্দে বিভোর হয়ে আছে। সারাটা পথ সে বিজয়নের দিকেই তাকিয়েছিল একভাবে। বিজয়নের একটু অস্বস্তি হলেও সে শুধু এই প্রেতিনী যে এককালে তার প্রেমিককে কতটা ভালোবাসত তাই ভেবেছে। এমন ভালোবাসা তো আজকের দিনে সত্যি সত্যি দুর্লভ। গ্রামে পৌঁছে রুক্মিণী দেবীর মন্দির পাওয়া গেলেও বীরজুদের পরিবারের কারো খোঁজ পাওয়া গেল না। অবশ্য এমনটা হওয়াই তো স্বাভাবিক। এত যুগ পর তাদের কি আর খুঁজে পাওয়া যায়? তবে গ্রামের প্রাচীর লোকেদের অনেকেই অবশ্য সেই ভয়ঙ্কর জমিদারদের কার্যকলাপ মনে করতে পারলেন। সেই জমিদার গ্রামের অনেক অভাগী মেয়ের সর্বনাশ করেছিল সে সময়। আলাদা করে সেই কালো অধ্যায়ের বিশেষ কারো নাম আজ স্মরণে নেই ওদের। মায়াবতীর নাম ঠিক তার মতোই হারিয়ে গিয়েছে এই গ্রামের বুক থেকে। ইতিমধ্যে সারা গ্রামে ছড়িয়ে পড়েছে ওদের কথা। সন্ধ্যের পর হঠাৎ হোটেলের একজন কর্মচারী এসে খবর দিল এই গ্রামের একজন লোক দেখা যায় ওদের সঙ্গে। গুরুদেব তাকে ডেকে পাঠালেন। একজন গ্রাম্য লোক একটি 16-17 বছরের ছেলেকে নিয়ে এসে উপস্থিত হলো সেই ঘরে। লোকটির পূর্বপুরুষদের নাকি একজনের নাম ছিল বিরজু। বিরজুর মামার উত্তরাধিকারী না থাকায় মামা মারা যাওয়ার পর মামি তার মাকে সঙ্গে নিয়ে সে ফিরে আসে এই গ্রামে। এতদিনে বিরজু বিয়ে করেছে, সন্তান সন্ততিও আছে তার। সেই থেকেই ওরা এই গ্রামের বাসিন্দা। লোকটির বুড়ি মা এই শহরের বাবুরা বিরজুদের খোঁজ করছে শুনে ওর ছেলে আর নাতিকে পাঠিয়ে দিয়েছে। গ্রামের হলেও ভদ্রমহিলা যে যথেষ্ট উদার ধ্যান ধারণার তা বেশ বোঝা যাচ্ছে। রাত নামতেই গুরুদেবেরা সদল বলে হাজির হলেন রুক্মিণী দেবীর মন্দির প্রাঙ্গণে।
ওনার শিষ্যেরা ততক্ষণে পূজার যাবতীয় ব্যবস্থা সম্পূর্ণ করে রেখেছে। সমস্ত গ্রামের লোক তখন ভেঙে পড়েছে মন্দিরে। পুজো শেষ হতে হতে মাঝরাত। ময়ূরাক্ষী এখনো এক ধারে বসে রয়েছে, তার চারিদিকে গণ্ডি কাটা আছে। সেই মন্ত্রপুত গণ্ডি ডিঙিয়ে বাইরে বেরোবার সাধ্য তার নেই। কাজেই গণ্ডির ভিতরে বসেই সে রাগে গজরাচ্ছে, কখনো হাসছে, কখনো কাঁদছে, কখনো আবার দুর্বোধ্য ভাষায় কি সব বলে চলেছে আপন মনে, কখনো আবার নিষ্ফল আক্রোশে হাত পা ছুটছে। একসময় গুরুদেব ওনার শিষ্যদের কিছু আদেশ করেন কানে কানে। খানিক পরেই ওনার শিষ্যরা একটা বিশাল মাপের আয়না এনে হাজির করে। গুরুদেব মায়াবতীকে মনে করিয়ে দেয়, দেখ, তুই কিন্তু আমাকে কথা দিয়েছিলি তোর বীরজুকে দেখিয়ে দিলে তুই চলে যাবি এখান থেকে। কথাটা মনে থাকে যেন। হ হ, মনে আছে আমারও কথাটা। তুই আগে দেখা আমাকে আমার বীরজুকে। গুরুদেব এক মুঠো বালি নিয়ে মন্ত্র পড়ে তা আয়নায় ছুঁড়ে মারেন। একটু একটু করে সে আয়নায় প্রতিবিম্বিত হতে থাকে বীরজুর অবয়ব। অবাক চোখে দেখতে থাকে মায়াবতী। সেই চোখ, সেই উন্নত কপাল, চওড়া বুক, অবিকল সেই একই রকমের হাসি। দু হাত দুদিকে ছড়িয়ে দিয়ে দাঁড়িয়ে আছে বীরজু, যেন মায়াবতীকেই কাছে ডাকছে সে। মায়াবতী যতটা অবাক হয়েছে, ঠিক ততটাই আবার রায়বাড়ির মানুষগুলো। সত্যি সত্যি এ তো অবিকল ওদের বিজয়ন, যেন বিজয়নের গ্রাম্য রূপ সে। ময়ূরাক্ষীরূপী মায়াবতী ধীরে ধীরে এগিয়ে যায় ওই আয়নাটার দিকে। বীরজু হাসি মুখে ডাকছে ওকে, অপেক্ষা করছে ওর জন্য। মায়াবতীর যেন আর তর সইছে না, ছুটে গিয়ে আছড়ে পড়ে আয়নাটার উপর। কিন্তু এ কি, ও কেন কিছুতেই ছুঁতে পারছে না ওর বীরজুকে? আঘাতের পর আঘাত হানতে থাকে মায়াবতী ওই আয়নাটার গায়ে, কিন্তু কই, কিছুতেই তো কিছু হচ্ছে না। ওদিকে তখন আয়নার ভেতরে থাকা বীরজুর চোখে জল। বোঝাই যাচ্ছে মায়াবতীকে কাছে না পেয়ে ভীষণ হতাশ হয়েছে ও। বীরজুর চোখে জল দেখে মায়াবতীর চোখেও জল আসে। সে তখন মরিয়া হয়ে উঠেছে বীরজুকে কাছে পাওয়ার জন্য। পাগলের মতো বারে বারে আঘাত করছে আয়নার গায়ে, যেন পারলে এখনই ঝাঁপিয়ে পড়ে বীরজুর বুকে। ঠিক সেই সময় গুরুদেবের গম্ভীর অথচ শান্ত কণ্ঠস্বর শোনা যায় পেছন থেকে, মায়াবতী, তুমি বৃথা চেষ্টা করে চলেছ। কোনো মনুষ্য শরীর এই আয়নার ভেতরে প্রবেশ করতে পারে না। বীরজুর কাছে যেতে গেলে আগে তোমাকে ময়ূরাক্ষীর শরীর ত্যাগ করতে হবে, তবেই তুমি খুব সহজেই প্রবেশ করতে পারবে ওখানে। যাও মা, আর দেরি করো না। বীরজুর আত্মা যে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে তোমার জন্য। আমি শুধু তোমার জন্য ওর আত্মাকে পরলোক থেকে টেনে এনেছি। ওর যে খুব কষ্ট হচ্ছে ওখানে থাকতে। যাও মা, যাও, তোমার বীরজু যে অপেক্ষা করছে তোমার জন্য। মায়াবতীর মনের মধ্যে ঝড় চলছে তখন। এক গভীর দোলা চলে পড়ে যায়। ততক্ষণে আয়নার ভিতরে বীরজু পেছনে পিছিয়ে যাচ্ছে একটু একটু করে। কুয়াশায় ঢেকে যাচ্ছে ওর অবয়ব, চোখে তার জল। মুখ দেখেই বোঝা যাচ্ছে ভীষণ ভীষণ হতাশ হয়েছে বীরজু। গমগমে কণ্ঠে চিৎকার করে ওঠেন গুরুদেব, ও কি মায়াবতী, তোমার বীরজু যে চলে যাচ্ছে, তুমি যাবে না ওর সঙ্গে? যাও মা, যাও। একবার ও চলে গেলে আর কখনো কিন্তু ওকে ফিরে পাবে না। সব দ্বিধা দ্বন্দ্ব ত্যাগ করে মায়াবতী নিমেষের মধ্যে ময়ূরাক্ষীর শরীর ত্যাগ করে প্রবেশ করে আয়নার ভেতরে। আয়নার বাইরে পড়ে থাকে অচৈতন্য ময়ূরাক্ষীর দেহটা। গুরুদেবের নির্দেশে তৎক্ষণাৎ তাকে সরিয়ে নিয়ে যায় ওনার শিষ্যেরা। গুরুদেব মন্ত্র বলে বেঁধে ফেলেন সেই আয়নাটা, যাতে মায়াবতী আর কখনো ওখান থেকে বেরিয়ে আসতে না পারে। রায়বাড়ির লোকেরা যেন এতক্ষণ একটা টান টান উত্তেজনার সিনেমা দেখছিল। এখন সবাই মিলে ময়ূরাক্ষীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বিজয়ন পরম মমতায় ময়ূরাক্ষীকে একটু একটু করে গরম দুধ খাইয়ে দেয়। অজন্তার সমানে মাথায় বাতাস করে চলেছেন বৌমার। যা ঝড় বয়ে গেল মেয়েটার উপর দিয়ে, একটু একটু করে জ্ঞান ফিরে আসে ময়ূরাক্ষীর। হাসি ফোটে রায় পরিবারের সদস্যদের মুখে। ওদিকে আয়নার ভেতর প্রবেশ করেই মায়াবতী বুঝতে পারে কি ভীষণ ভুল করে ফেলেছে সে। এখানে তো কোথাও নেই ওর বীরজু। তবে কি ওই সাধু বাবা ঠকালো ওকে? কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অনেক চেষ্টা করেও কিছুতেই আর আয়নার ভেতর থেকে বেরিয়ে আসতে পারে না মায়াবতী।
শুধু এক নিষ্ফল আক্রোশে ফুঁসতে থাকে আয়নার ভেতরে। তখন একটু একটু করে ভোরের আলো ফুটছে। গুরুদেবের নির্দেশে বীরজুর বংশধরেরা মায়াবতীর নাম করে তার পরলৌকিক ক্রিয়া সম্পন্ন করে। আয়নার ভেতর মায়াবতীর আত্মা তৃপ্ত হয়, করজোরে প্রণাম জানায় সে গুরুদেবের উদ্দেশ্যে। এক প্রেতিনীর জন্য সেখানে উপস্থিত সকলের চোখেই জল। মায়াবতীর প্রতিচ্ছবি তখন একটু একটু করে মিলিয়ে যায় মহাশূন্যে। মুক্তি পায় সে। ওদিকে বিজয়ন ময়ূরাক্ষীকে সঙ্গে নিয়ে রায় পরিবারও হাসি মুখে বাড়ি ফিরে আসে। ময়ূরাক্ষী আর বিজয়ন নতুনভাবে শুরু করে ওদের পথ চলা। শুনছিলেন প্রখ্যাত লেখিকা শর্মিষ্ঠা বোসের কলমে মায়াবতী। সম্পাদনা এবং কাস্টিংয়ে সৌরভ এবং শ্রেয়া। পরিচালনা ও ভিডিও ভিজুয়াল এফেক্টসে সৌরভ। এডিটিংয়ে দ্য কণ্ঠ স্টুডিও এবং পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। আমাদের গল্পটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো গল্প এলে তা সরাসরি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। শুনতে থাকুন মিডনাইট ফ্যান্টাসি।